এশিয়া বাংলা বৈঠকে করোনাকালে অনিশ্চিত সময়ে আমরা বসবাস করছি এবং এই করোনা প্যান্ডেমিকের পাশাপাশি আমরা এক ধরনের ইনফোডেমিকেও আক্রান্ত। নানান দিক থেকে নানান রকম তথ্য এসে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আসলে করোনা ব্যাপারটা কি সে সম্পর্কে আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি অন্তত খুব স্পষ্ট উত্তর দিতে পারবো বলে মনে হয় না। তো আজকে আমরা এই কারণেই সংযুক্ত হয়েছি, বলা যায় শরণাপন্ন হয়েছি ডাক্তার মুহাম্মদ নাকিব উদ্দিনের। উনি অত্যন্ত পরিচিত মানুষ, বিতর্কের জগতে আমাদের শিক্ষাগুরু ছিলেন। উনি চিকিৎসা পেশায় সম্পৃক্ত থেকেছেন, জনস্বাস্থ্য বিষয়ে কাজ করেছেন। বর্তমানে জনস হপকিন্সে উনি চিকিৎসা শাস্ত্রে গবেষণা করেন। আজকে আমরা চেষ্টা করব তার কাছ থেকে এই করোনা কালটিকে উনি কিভাবে দেখছেন তা পেতে, তা জানতে। ডাক্তার নাকিব উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা বৈঠকে। আমরা প্রথমে একটা প্রাথমিক ধারণা আপনার কাছ থেকে পেতে চাই এই করোনা ভাইরাস সম্পর্কে। ধন্যবাদ মাস্কোবা, আপনাকে এই শুভ উদ্যোগের জন্য। আমরা এখন খুব অশান্ত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি এবং আপনার প্রথম প্রশ্নটা উত্তর দিতে গিয়ে আমার যে একটা সাক্ষাৎকারের কথা মনে পড়ে গেল। আমি খবরের কাগজে দেখেছিলাম যে গ্রামের একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে যে করোনা জিনিসটা কি আপনি জানেন? উনি খুব দৃঢ়তার সাথে মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ আমি জানি। করোনা হচ্ছে সেই লাল রঙের গোল গোল বল যেটা আমাদের দিকে মারতে গিয়ে আসে। তো করোনা সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ধারণা রয়েছে। আবার অনেকের কাছে আপনি যদি জিজ্ঞাসা করেন যে করোনা কি, তারা আপনাকে একদম সাম্প্রতিক যে গবেষণা হচ্ছে, যেটা হয়তো অনেক গবেষকরাও জানেন না অন্যান্য দেশে, সেই ডিটেলস ব্যাপারটা আপনাকে বলে দেবেন। তো এই রেঞ্জের মধ্যে আমাদের করোনা ব্যাপারটা রয়েছে। আসলে আমরা সবাই জানি ইতিমধ্যে, মোদ্দা কথাটা এটা একটা ভাইরাস। ভাইরাস সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে নির্জীব একটা জিনিস, এটাই জীবনে মৃত্যু, সাংঘাতিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নির্জীব এই জিনিসটা যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন এটা অ্যাক্টিভেটেড হয়, অর্থাৎ তখন এটা কর্মক্ষম হয় এবং প্রথমে এটা আমাদের ফুসফুস বা লাংস থেকে শুরু হয় এবং তারপর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে আস্তে আস্তে অসাড় করে দেয়। তো এই যে নির্জীব ভাইরাসটা, এটার মারণ ক্ষমতা জীবনের সাথে সম্পৃক্ত হয়ে তখন এটা ভয়ঙ্কর আমাদের শরীরের জন্য মারণাস্ত্র হয়ে যায়। সেটা আমি খুব মোটা দাগে বললাম। এখন যেটা আরেকটা বলতে পারি, যেটা আমরা সবাই জানি যে ভাইরাস কিভাবে ছড়ায়। এটা শুরু হয়েছে, আমরা শুরুর কথাটা শুনেছি যে চায়নার উহান থেকে শুরু হয়েছিল, কিন্তু ভাইরাস বা এর সমগোত্রীয় ভাইরাস কিন্তু বহু বছর থেকেই আছে। এই সমগোত্রীয় ভাইরাস থেকেই একটা বিধ্বংসী স্ট্রেন তৈরি হয়েছে, যেটা আমরা জানি যে বাদুড় থেকে আস্তে আস্তে মানুষের মধ্যে এসেছে একটা মার্কেট থেকে, এবং তারপরে এটা একটা নির্দিষ্ট শহরে, এবং সেই শহর থেকে যেহেতু এখন বিশ্বে চলাচল অনেক বেড়ে গেছে, ইউরোপ, আমেরিকার সাথে এশিয়া এবং সারা বিশ্বে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ চলাফেরা করছে, সেই জন্য সারা পৃথিবীতে এই ভাইরাসটা এত দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে। আরেকটা জিনিস যেটা আসে যে এই ভাইরাসটার একটা বৈশিষ্ট্য হলো যে এটা খুব তাড়াতাড়ি নিজের রূপ বদলিয়ে নিতে পারে। এটা যেটা বলা হয় যে বিভিন্ন রকমের স্ট্রেইন রয়েছে, অনেক স্ট্রেইন রয়েছে। স্ট্রেইন মানে হচ্ছে এই একই পরিবারেরই আরো অনেকগুলো ভাই বোন রয়েছে, এবং তারা নিজেদের কেউ কেউ হঠাৎ করে দ্রুত নিজেদের খুব ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় এবং নির্দিষ্ট একটা জনগোষ্ঠীকে হয়তো সেই স্ট্রেইনটা গিয়ে আক্রমণ করে বসে। সো আমরা সারা পৃথিবীতে বিভিন্ন রকমের এই ভাইরাসের যে বিধ্বংসী রূপগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এটার আরেকটা ভয়ঙ্কর দিক হচ্ছে এর কোনো চিকিৎসা নেই। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে চিকিৎসা করছেন।
এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমাদের হাতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র ভান্ডার থাকলেও এই নির্জীব চোখে দেখা যায় না এই অদৃশ্য জিনিসটার বিরুদ্ধে কোনো ভ্যাকসিনও নেই। এখন এই যে করোনা কাল, এই সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষের সঙ্গে মানুষের শারীরিক দূরত্ব ধরে রাখার জন্য, যেটাকে সামাজিক দূরত্ব বলা হচ্ছে, লকডাউন করা হচ্ছে, অর্থাৎ জীবনযাত্রাকে প্রায় থামিয়ে দেওয়া হচ্ছে। মানুষ ঘরের মধ্যে থাকবে, তারা বাইরে যাবে না এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই লকডাউনের মধ্যে থেকে বা গৃহবন্দী থেকে বা গৃহবাস করে তারপর তারা বেরিয়ে আসতে পারবে। এই লকডাউন বিশ্বের নানা জায়গায় চলছে, কোথাও ঢিলেঢালাভাবে চলছে, কোথাও কড়াভাবে চলছে। এই নিয়ে আলাপ আলোচনা চাপানো তো রয়েছে। একটি পক্ষ যারা মনে করে যে অর্থনীতি বিপদের সম্মুখীন হবে, দুর্ভিক্ষ আসবে, তারা কোনো না কোনোভাবে এই লকডাউন ভেঙে এই মুহূর্তে চলে যেতে চাইছে উৎপাদনে। কিন্তু দেখা যাচ্ছে যে চিকিৎসকরা বিশেষ করে তারা গুরুত্ব দিচ্ছেন লকডাউনের উপরে। আরও বেশি দিন মানুষ ঘরে থাকলে মানুষ বেঁচে যাবে বেশিরভাগ সংখ্যায়, এমনটাই তারা পরামর্শ দিচ্ছেন। এই একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বে, এবং বিশেষ করে যে সমস্ত দেশে জবাবদিহির সংস্কৃতি আছে, স্বচ্ছতা আছে, যেখানে অবাধ তথ্য প্রবাহ রয়েছে, সেখানে কিন্তু মোটামুটিভাবে একটা নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা রয়েছে। কিন্তু যেসব দেশে বলা যায় যে সুশাসন নেই, ব্যবস্থাপনায় দুর্বলতা রয়েছে, ওইগুলো খুব প্রকটভাবে সামনে এগিয়ে আসছে। এখন পুরো পৃথিবী যেহেতু সম্পৃক্ত, আমরা যেহেতু সংযুক্ত পরস্পরের সঙ্গে, গোটা পৃথিবীর ছবি আমাদের সামনে। সুতরাং এই করোনা বোধহয় আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে খুঁজে দেখতে যে আসলে কোন কোন দেশে সরকারগুলো সত্যিকার অর্থেই জনগণের নিরাপত্তা নিয়ে কাজ করে, জনস্বাস্থ্যের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছে। এই বিষয়টিতে আপনার মন্তব্য এবং আলোকপাত প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে আবারও মাসকাওয়াত। আপনার এই প্রশ্নটা বিশাল ক্যানভাস জুড়ে, এর উত্তরটা কোন দিক থেকে দিব সেটা আমি প্রথমে চিন্তা করছি, কারণ আপনি একটা প্রশ্নে একদম গোটা ক্যানভাসকে আমার সামনে তুলে ধরেছেন, যে ক্যানভাসের নাম হচ্ছে বিশ্ব বা পৃথিবী। এবং দুইটা নতুন শব্দ না, এটা আমরা শুনেছি, কিন্তু আপনি শব্দটা প্রশ্নে খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন। একটা হলো করোনা কাল এবং আরেকটা হচ্ছে গৃহবাস। আমরা গৃহবন্দী শব্দটা বহুল শুনছি, লকডাউন, গৃহবন্দী এ জাতীয়, কিন্তু গৃহবাস এটা একটা সুন্দর সুমধুর প্রলয় দেওয়া হলো এই ব্যাপারটাকে, সেটা আমি মনে করছি এবং আমি এই শব্দটা এখন থেকে প্রচারিত করবো। এবং করোনা কাল, আসলে আমরা করোনা কালের মধ্যে দিয়ে যাচ্ছি সারা পৃথিবী। কোথা থেকে শুরু করা যায় আপনার উত্তরটা দিতে? আমি শুরু করি আবারও বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে, এবং তারপর আমি বিশ্বে ঘুরে আসি আপনার এই উত্তরটা দিতে গিয়ে। একটা রিপোর্ট করছিলাম, সেটা হচ্ছে যারা রাখাল রয়েছেন, যারা গরুর দুধ দোহান, তারা চরাঞ্চলে ঘুরে বেড়ান, এরকম পদ্মার চরে ঘুরে বেড়ান, তার একজনের সাক্ষাৎকার আমি পড়ছিলাম এবং আমার কাছে মনে হলো যে এটা যেন সাধারণ মানুষের করোনাকালের জীবন গাথা, এটাই যেন চিত্রটাকে ফুটিয়ে তুলেছে। সাক্ষাৎকারে সে খুব দুঃখ করে বলছে, আঞ্চলিক টানে, আমি সেই টানটা আনতে পারছি না, আঞ্চলিক টানে উনি বলছেন যে আমি যে দুধটা দোহাচ্ছি, আমাকে অলমোস্ট পুরো দুধটাই নদীতে ফেলে দিতে হচ্ছে, কারণ কিছু কিছু আমি হয়তো বিক্রি করতে পারি, কিন্তু এরপরে আর কেউ নিতে চায় না, কারণ ক্ষুদ্র ব্যবসাগুলো বন্ধ, ছোট ছোট দোকানগুলো বন্ধ, যারা তার ক্রেতা ছিলেন তারা আর দুধ কিনতে আসছেন না। তো গ্রামে গ্রামে হেঁটে হেঁটে তিনি হয়তো কিছুটা বিক্রি করতে পারেন, এবং উনি অনেক সময় রাগ করে কোনো পয়সাও নেন না, এমনি দিয়ে দেন দুধগুলো গ্রামের মানুষকে, ক্ষোভের প্রকাশ ঘটিয়ে। তো এই হচ্ছে একটা সামগ্রিক চিত্র। ও অবশ্যই অর্থনীতি বিশাল একটা ধাক্কা খেয়েছে, এমন ধাক্কা বোধহয় আমাদের জীবদ্দশায় আমরা কখনো একদম মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেলে কখনো আমরা আমাদের স্পর্শ করেনি তো সজোরে। তো সেই জিনিসটা যেটা চোখে নিয়ে এসেছে সেটা হলো যে লকডাউন। আমরা জানি যে করোনা কালে, আমি আপনার করোনা কাল শব্দটাই উচ্চারিত করছি, বারবার ব্যবহার করছি, আপনার কাছ থেকে ধার করে নিলাম। তো এই করোনা কালে আমাদের
বাসায় থাকতে বলা হচ্ছে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। কারণ যেহেতু আমি আগে বললাম এর কোনো চিকিৎসা নেই, কোনো ভ্যাকসিনও মানব সমাজ মানব জাতি তৈরি করে উঠতে পারেনি। সেই জন্যে মানে কাজ চলছে এখন। আমি এত হতাশাবাদ ব্যক্ত করতে চাই না, কিন্তু যেহেতু আমাদের এই মুহূর্তে কিছু নেই, সেই জন্যে সেই পাবলিক হেলথ মেজার্স বা জনস্বাস্থ্যের বিষয়টাই সামনে চলে এসছে। যেহেতু এই রোগ ছড়ায় মানুষ থেকে মানুষের মধ্যে হাঁচি কাশির মাধ্যমে এবং স্পর্শের মাধ্যমে হতে পারে, সেই জন্য বলা হচ্ছে যে আপনারা নিরাপদ দূরত্ব বজায় রাখেন। এবং আমরা সামাজিক জীব, আমরা ঘুরে বেড়াতে পছন্দ করি, কাজে আমাদেরকে পরবর্তীতে বলা হলো নিরাপদ দূরত্ব শুধু চলবে না, আপনাদেরকে লকডাউন অর্থাৎ গৃহবন্দী, আমি গৃহবন্দী বলবো না, গৃহবাস আপনাদের করতে হবে এবং এটা মেনে চলতে হবে সারা পৃথিবীতে। সো এই জিনিসগুলোতে হয়েছে কি যে ব্যবসা, অর্থনীতি সমস্ত কিছুর উপরে একটা মারাত্মক অভিঘাত এসে পড়েছে এবং সেই অভিঘাতের যে প্রকাশটা আমরা দেখছি যে ব্যবসায়ী যারা দিন আনে দিন খান, এবং এটাকে যদি আমরা বৃহত্তরতে নিয়ে যাই, এমনকি আমেরিকার মতো দেশগুলোতেও যেখানে প্রতিদিন কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার লোন হচ্ছে, সমস্ত কিছু এফেক্ট হচ্ছে। কিন্তু সবকিছু ছাপিয়ে আমাদের একটা প্রশ্ন আমার মনে, যেটা আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেটা মাথায় এলো, সেটা হলো যে আমাদের জীবনের মূল্য বেশি না আমাদের অর্থ ব্যবসার এই মুহূর্তের ক্ষণিক মূল্যটা বেশি? কোনটাকে আমরা গুরুত্ব দিব বেশি? আমরা হ্যাঁ খুলে দিতে পারি, আমরা যদি খুলে দিই সমস্ত কিছু, তাহলে কি হবে? আবার সেই যোগাযোগগুলো বেড়ে যাবে। এবং যেহেতু সারা বিশ্বে এখনো এই ভয়ঙ্কর যে কালো মেঘ, করোনা কালের যে কালো মেঘ, সেটা যেহেতু এখনো সবার মাথার উপর রয়েছে, এখনো কোনো দেশে পিকে আছে অবস্থা, কোনো দেশে পিকে মানে শীর্ষে আছে, কোনো দেশে হয়তো কমে আসছে, কিন্তু কোথাও থেকেও এখনো খুব কম দেশ থেকে এটা পরিপূর্ণভাবে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে বা বন্ধ হয়ে গেছে, এরকম কোনো দেশ হচ্ছে না। কিছু কিছু দেশে আমরা আবার রেকারেন্স দেখছি, অর্থাৎ কমে এসেছিল সেই সব দেশগুলোতে আবার শুরু হয়েছে কিছুটা কোনো কোনো স্থানে। চায়নাতেও আমরা এরকম শুনেছি। কাজে সার্বিকভাবে এই অবস্থাতে আমরা কি খুলে দেব? তাতে কিন্তু বলানি হবে, প্রতিদিন সহ্য করে থাকবো, দাঁতে দাঁত চেপে আমরা নিজেদের এই কষ্টটা আরেকটু সহ্য করে থাকবো আরো অনেক জীবন বাঁচানোর জন্য। সেই প্রশ্নটা সামনে রেখে আমার মনে হয় যারা নীতি নির্ধারণ করেন তাদের এই জিনিসটা চিন্তা করা উচিত। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু আমাদেরকে যে গাইডলাইন দিচ্ছে, তাতে কিন্তু বলা হচ্ছে যে এখনই যেন সবকিছু খোলা না হয়, এবং কোন কোন দেশে বা স্থানে যদি সেরকম অবস্থা বা সেরকম চিন্তা আসছেও, সেগুলো যেন স্টেপ বাই স্টেপ, অর্থাৎ স্তর থেকে আরেক স্তর, আরেক স্তর থেকে আরেক স্তর, এইভাবে যেন অর্থনৈতিক প্রথমে চিন্তা করা হয়, বিষয়টা খোলার চিন্তা করা হয়। এই করোনার মহা দুর্যোগের সময় আমরা দেখতে পেলাম যে পৃথিবীর যে দেশগুলো কল্যাণ রাষ্ট্র, অর্থাৎ যেখানে জনগণের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব রাষ্ট্রগুলো নিয়েছে, যেমন জার্মানির কথা বলা যায়, কানাডা, স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে সেগুলো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরা মোটামুটিভাবে অন্য দেশের তুলনায় একদিকে স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো উপহার দিতে পেরেছে, অন্যদিকে মানুষকে তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া এবং লকডাউন বাস্তবায়নও মোটামুটি ভালোভাবে করেছে। এশিয়ারও কিছু দেশ যেগুলো বলা যায় যে এশিয়াতে থেকেও অনেক ভালো করেছে করোনা মোকাবেলায়। আমরা ভিয়েতনামের মতো একটা দেশের যে সাফল্য গাথা দেখলাম, তাইওয়ানকে দেখলাম, সিঙ্গাপুরকে দেখলাম, এমনকি নেপাল, ভুটান, এরাও কিন্তু অনেক ভালো করেছে। কিন্তু দক্ষিণ এশিয়ার যে তিনটা দেশ বলা যায় যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, তাদের যে করোনা ব্যবস্থাপনা তা খুবই হতাশাব্যঞ্জক। অ্যাকচুয়ালাইজেশনের জায়গা থেকেই আসলে এই নৈরাশ্যের কথা বলা হচ্ছে, যেহেতু এটা মানুষের জীবন বাঁচানোর ব্যাপার, এবং
এই জীবন বাঁচানোর যুদ্ধে দেখা যাচ্ছে যে ডাক্তারেরা প্রাণান্ত, কিন্তু তাদের যে পিপিই প্রয়োজন, তাদের তো একটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে, বিশেষ ধরনের পোশাক পরে তাদের এই ধরনের রোগীর চিকিৎসা দিতে হচ্ছে, সেইটুকু পর্যন্ত ঠিকমতো তাদের কাছে পৌঁছায়নি, বা ব্যাপারটার মধ্যে যথারীতি দক্ষিণ এশীয় বিশৃঙ্খলা দেখা গেছে। খুব স্পষ্ট হয়ে গেল যে সক্ষম রাষ্ট্র এবং অসক্ষম বা অসামর্থ্য রাষ্ট্রের যে পার্থক্য, সেই পার্থক্যগুলো আপনার মূল্যায়ন প্রত্যাশা করছি এ ব্যাপারে। ধন্যবাদ মাসকুয়াত আপনাকে। আমি এর মূল্যায়ন করতে গিয়ে কি বলবো, আমার মনে পড়ে গেল ছোটবেলায় আমরা যে লিটমাস টেস্ট করতাম কেমিস্ট্রিতে, যে সেই টেস্টটাই যেন আবার আমরা দেখলাম যে যেসব দেশগুলোতে যারা প্রস্তুত, যারা মানব কল্যাণ এবং জনকল্যাণের ব্যাপারটা চিন্তা করছেন বেশি বেশি করে, এবং আরেকটা ব্যাপার যেটা আমি একটু পরে বলছি, যারা প্রস্তুত তারা কিন্তু বেশ ভালোভাবে শুরুটা সামাল দিয়েছেন। এক্ষেত্রে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এখন কিন্তু আমরা গ্লোবাল ভিলেজ বা বিশ্ব নামের গ্রামে বসবাস করি। আমরা কিন্তু এখন আর সেই একটা দেশ বলে যেরকম সেরকম না। এখন পৃথিবীর এক প্রান্তে কি হচ্ছে সেটা আরেক প্রান্তে, এমনকি গ্রাউন্ড লেভেলেও লোকজন এটা জানেন। দুটা কারণ হলো যে এইসব অঞ্চল থেকে অনেকে দেশের বাইরে আছেন, তারা নিয়মিত যোগাযোগ রাখেন, যার যেখানে যেখানে আছেন আত্মীয় স্বজন, সে ব্যাপারটা। আরেকটা হলো ইন্টারনেটের কল্যাণে বা অন্তর্জালের কল্যাণে আমরা এখন মুহূর্তে জানতে পারছি যে কোথায় বিশাল ঝড় হচ্ছে, কোথায় মহামারী হচ্ছে, কোথায় দুর্ভিক্ষ হচ্ছে, কোথায় কোন দেশ যুদ্ধ খেলা খেলছে, কোথায় মানুষ অনাহারে কাটাচ্ছে, কোথায় মানুষ সমুদ্রে সাগরে ঘুরে বেড়াচ্ছে আরেকটা দেশে আশ্রয়ের জন্য, নিরাপদ আশ্রয়ের জন্য। সমস্ত কিছু কিন্তু আজকাল চলে আসছে আমাদের চোখের সামনে, কাজে ফাঁকি দেওয়ার উপায় নেই। সেজন্য আমি মনে করি যে এইসব দেশগুলোতে যারা যারা স্বচ্ছ থেকেছেন, বিশেষ করে নেতৃবৃন্দ যারা স্বচ্ছ থেকেছেন, তারা জনগণের কাছাকাছি এই ভয়াল পরিবেশটা যেটা সামনে আসবে, আমি বলছি এটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি সময়কার কথা। বিশেষ করে আমার মনে পড়ছে জার্মানির যে নেত্রী অ্যাঙ্গেলা ম্যার্কেল, তিনি প্রথম দিনে যখন এটা জনগণের কাছে তুলে ধরলেন যে করোনা নামে একটা মহামারী আমাদের আসছে, এবং তিনি প্রথমেই যে তথ্যটা দিলেন, যে নাম্বারগুলো দিলেন, যে স্ট্যাটিস্টিক্সটা দিলেন, সংখ্যা দেখে আমি নিজেই খবরটা করে চমকে উঠলাম যে কি বলছে যে 80% আমাদের জনগণ এটাতে তাদের ভোগান্তি হবে। কেন সে বলতে গেল এই জিনিসটা? সেটা লুকিয়ে রাখতেই পারতো যে কিছু হবে, কারণ এটা তো উন্নত দেশ, নিশ্চয়ই তাদের অনেক স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, কিন্তু না, সে প্রথম দিনই সতর্ক করে দিল। এবং আপনি এখন অ্যাঙ্গেলা ম্যার্কেল সম্পর্কে তার বিশ্লেষণগুলো পড়ে দেখুন, সবাই তাকে বলছে যে সে ঠিক কাজটা করেছে, সে স্বচ্ছ থেকেছে, তার কি আছে তার কি নেই তা মোটামুটি বলতে পেরেছে। তারপরেও তো আমাদের সবার দুর্বলতা, সেটা পাশ্চাত্যই বলুন, দক্ষিণ এশিয়া বলুন, পূর্বের দেশগুলো বলুন, সেই জিনিসগুলোতে ফুটে উঠেছে। সেটা রয়েছে যেমন এখনো ভেন্টিলেটর পাওয়া যায় না, এখনো টেস্ট কিট সব দেশে নেই, এরকম আছে। কিন্তু স্বচ্ছতার সাথে যে জনগণকে মানসিকভাবে প্রস্তুত করেছেন, সেটা একটা বিরাট জিনিস আমি দেখলাম এই মহামারী কালে বা করোনা কালে। এবং আপনি যে কয়টা দেশের কথা বলেছেন, ভিয়েতনাম, সেখানে আরেকটা ব্যাপার রয়েছে, সেখানকার জনগণও কিন্তু সরকার যে কথাগুলো বলেছে সেই কথাগুলো শুনেছে। যদি বলা হয়েছে যে এখানে লকডাউন, তোমরা এই জিনিসটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, কিছু কিছু দেশের জনগণ কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো পালন করেছে। কিন্তু আপনি দেশগুলোর নাম দিয়েই বলে দিয়েছেন, যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এবং নিউজিল্যান্ড, এরকম কিছু কিছু দেশে আমরা দেখেছি তারা অত্যন্ত সুন্দরভাবে, এবং তাদের এই তাদের মডেলগুলো রোল মডেল হিসাবে অন্যান্য দেশে নেওয়া উচিত। আপনি আরেকটা বিষয় বলেছেন প্রশ্নে, যেটা মূল্যায়ন চেয়েছেন, সেটা হচ্ছে যে যুদ্ধের যে সৈনিক, আমি যুদ্ধ সৈনিক হিসাবে তুলনা করছি, যুদ্ধের যে সৈনিক, তাদেরকে আপনি যদি নিধিরাম সর্দার হিসাবে যুদ্ধক্ষেত্রে পাঠান, তাহলে তার ফলাফল কি হবে সেটা তো আমরা সবাই বুঝতে পারি। সেরকম পিপিই নেই, অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, যা পরে আমরা করোনা ভাইরাসটাকে সামলাবো,
যা পরে আমরা ডাক্তাররা যুদ্ধ করবেন, শুধু ডাক্তারদের কথা বলছি না, নার্সরা, পরিচ্ছন্নতা কর্মী, একটা হাসপাতালে যারা যারা থাকবেন, এবং কোথায় রোগী নিয়ে আসা হবে, কিভাবে নিয়ে আসা হবে। আমরা অত্যন্ত দুঃখজনক ঘটনা দেখেছি যে একজন চিকিৎসকের, আমি বাংলাদেশের কথা বলছি, একজন চিকিৎসকের আপত্তি ফেসবুকে তিনি বলেছেন যে আমাকে যদি কোনোভাবে ঢাকায় নিয়ে আসা হতো, কিন্তু তিনি হেলিকপ্টার পাননি প্রথমে। কিন্তু এখন আমরা দেখছি যে আমি পরবর্তী আরেকটা নিউজে দেখেছি যে খুলনাতে একজন চিকিৎসককে সাথে সাথে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছে। তো আমার কথা হলো যে এই বোধোদয়গুলো, এই পরিকল্পনাগুলো আগে থেকে কেন করা থাকে না? কেন আমরা অন্তত মহামারী বা এই জাতীয় বিষয়, এবং আমরা কিছু সময় পেয়েছি যে চায়নাতে হয়েছে সে ডিসেম্বর থেকে, এবং এটা তো আসতে পারে যারা বিশেষজ্ঞ রয়েছেন। এবং আমি মনে করি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রত্যেকটা দেশে, আপনি যে দেশগুলোর কথা বললেন, প্রত্যেকটা দেশে বিশ্বমানের বিশেষজ্ঞ রয়েছেন। আমার কথা হলো তাদেরকে কোঅর্ডিনেট করে কেন এই জিনিসগুলো আগে থেকে করা হলো না? কেন পিপিইর অভাব দেখা যাচ্ছে? কেন চিকিৎসকরা ভয় পাচ্ছেন? এবং আরেকটা জিনিস, যে চিকিৎসকদের মনোবল বাড়ানোর জন্য আমরা দেখেছি যে পরবর্তীতে সরকার প্রধান, বিশেষ করে বাংলাদেশের সরকার প্রধান প্রণোদনা ঘোষণা করেছেন, সেটা অত্যন্ত আশার ব্যাপার। কিন্তু আমার কথা হলো একই সাথে আমরা প্রথম দিকে এই ঘটনাগুলো দেখেছি, আমি ঘটনাগুলো ছোট ছোট, চোখে পড়ার মতো না, কিন্তু এগুলো মানুষের মনোজগতে এগুলো বিস্তার লাভ করে কিংবা চিন্তার কারণ ঘটায়। যে 5-6 জন ডাক্তারকে ছাঁটাই করে দেওয়া হলো, তারা বলেছেন যে তারা কাজে আসবেন না। আসলেই তারা বলেছেন কিনা, কেন বলেছেন, এবং এই ধরনের একটা জিনিস, একটা করোনা যুদ্ধ ক্ষেত্রে ডাক্তাররা যাচ্ছেন, তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য যেটা কত বড় রকমের একটা ঘটনা হতে পারে, সেটা কেন কেউ চিন্তা করলেন না? এই ব্যাপারগুলো আমাদের আগে থেকে চিন্তা করে রাখতে হবে। টেস্ট কিটস এর ব্যাপারে আমরা দেখেছি একটি মাত্র কেন্দ্র থেকে প্রথমে এটা করা হয়েছে, পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন কেন্দ্রে এটা বাংলাদেশে করা হয়েছে। এবং আমাদের মধ্যে যে সামাজিক সচেতনতা বোধ আনাটা, যে আপনারা যাবেন না কোথাও, একটা ছোট্ট উদাহরণ দিই আমি, যে আমরা যখন একটা প্রশস্ত বড় কোনো হল রুমে আমরা যদি ধরেন প্রার্থনার জন্য গেলাম, এবং প্রার্থনার সময় যে আমরা যে কপালটা মাটিতে ঠেকাই, ওই সময় যদি কেউ অ্যাসিম্পটোমেটিক, যার লক্ষণ নেই কিন্তু করোনা ভাইরাস ক্যারি করছেন, তিনি যদি হাঁচি কাশি দেন, সেই ভাইরাসটা কিন্তু মাটিতে বা সেই রাগে, যে মাদুরের উপর মাদুর বিছিয়ে তিনি উপাসনা করছেন, স্রষ্টার কায়মন বাক্যে প্রার্থনা করছেন, সেখানে কিন্তু থেকে গেল, এবং সেখানে কিন্তু ঘন্টা কিংবা এখন বিজ্ঞানীরা বলছেন দিন হতে পারে, 2-3 দিনেও থাকতে পারে। তো এর পরবর্তীতে আরেকজন যিনি আসবেন সেখানে এবং একই কাজটা করবেন, তিনি যখন নিঃশ্বাস নেবেন তখন তো তার মধ্যেও এটা চলে যাবে। তো এই যে সচেতনতাটা, এইটা মানুষের মধ্যে থাকতে হবে। আমরা খালি সরকারকে দোষ দিলেই হবে না, মানুষের মধ্যেও এই জিনিসটা থাকতে হবে বলে আমি খুবই মনে করি। তবে আমরা দেখছি বিশ্বে মানুষের মধ্যে এই যে পারস্পরিক একজন মানুষের জন্য এই ব্যাপারটা উঠে আসছে। আমরা অনেক ছোট ছোট ঘটনা দেখছি যা আমাদের অনেক বড় চিন্তা করতে সাহায্য করছে। আমাদের মনে হচ্ছে যে এখনো ভালো মানুষ রয়েছেন। একজনের কথা শুনলাম, তিনি কুষ্টিয়াতে ছোট ছোট খাবারের প্যাকেট পুলিশ ভাইদেরকে দিয়ে আসছেন। অনেককে আমরা শুনেছি যারা পিপিই তৈরি করে, কর্পোরেটরা পিপিই তৈরি করে তারা বিভিন্ন হাসপাতালে যাওয়ার চিন্তা করছেন। অনেকে অস্থায়ী হাসপাতালে চিন্তা করছেন এবং করে যাচ্ছেন, কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জিনিসটা। এবং সবশেষে আমি যে জিনিসটা বলে শেষ করবো সেটা হলো সামগ্রিকভাবে আপনি চিন্তা করে দেখেন যে একটা, আবারও বলেছি, যেটা অদৃশ্য একটা ভাইরাস আমাদের এই তুলকালাম কাণ্ড করে ফেললো। এত লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর যে একটা ভয়, সেই ভয়টা দেখিয়ে দিল, এবং লক্ষ মানুষ মৃত্যু বরণ করলেন। সো এই যে অদৃশ্য একটা জিনিস, কিন্তু আমরা দৃশ্যমান জিনিস, সেখানে আমরা ট্রিলিয়ন ডলার খরচ করছি। আমরা পারমাণবিক অস্ত্র বিস্তারে ট্রিলিয়ন ডলার খরচ করেছি, কিন্তু আমরা এই ভাইরাসটা আসতে পারে তার ভ্যাকসিনটা আগে থেকে চিন্তা করে রেখে আমরা এটা করতে পারবো। সেটার জন্য $মিলিয়ন খরচ করতে আমরা হয়তো তখন উৎসাহিত বোধ করিনি। এটা কেন হবে? মানব সভ্যতাকে আমরা তাহলে বিনাশমুখী, আমরা মানব সভ্যতাকে
এটা প্রকাশমুখী বা মানসিকতাকে জেগে রাখার জন্য আমরা চিন্তা করছি, কল্যাণমুখী চিন্তা করছি। আমার ছোট্ট একটা লাইন মনে পড়লো, আমরা সবকিছুতেই কবিগুরুর কাছে ফিরে যাই যে সবচেয়ে ভক্তি যার অস্ত্র দেবতারে, অস্ত্র যত জয়ী হয় আপনি সেহাই। আমাদের মনে রাখতে হবে, আমরা যদি বিধ্বংসী নিয়ে বেশি চিন্তা করি আমাদেরই কিন্তু পরাজয় হবে। কাজেই সময় এসেছে দেশে দেশে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রনীতি নির্ধারণে, স্বাস্থ্য খাতে যেন আরো বেশি প্রণোদনা, আরো বেশি বাজেট, এগুলো আমরা মাথায় রাখি। তাহলে জনগণের কল্যাণ হবে এবং আমরা সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকবো এবং আমরা মহামারী, দুর্যোগ, সমস্ত কালো মেঘ কাটিয়ে আমরা উজ্জ্বল সূর্যের হাসি দেখতে পাবো। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ নাকিবউদ্দিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ যারা করোনা কালের এই গৃহবাসের সময় আমাদের সঙ্গে ছিলেন।